সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি এবং সম্পদের বিবরণী কীভাবে দাখিল করতে হবে সেই ফর্মগুলো আজকে আমরা দেখব। তার আগে বিজ্ঞপ্তিতে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমরা আগে দেখি। সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত 1 সেপ্টেম্বর তারিখে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে 2 সেপ্টেম্বর তারিখে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নিমিত্তে প্রণয়নকৃত ফরম্যাট এর সাথে সংযুক্ত ক, খ, গ মারফত সরকারের নিকট 30 জুন 2024 তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী নভেম্বর 2024 তারিখের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো। অর্থাৎ আমরা 30 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে যে সকল সরকারি কর্মচারী রয়েছেন তাদের সম্পদের হিসাব বিবরণী সংযুক্ত ছ, ক, খ, গ মাধ্যমে দাখিল করতে হবে। আচ্ছা, আরও দুইটা নির্দেশনা আছে। ক্যাডার প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা নবম গ্রেড এবং ততুর্ধ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মকর্তা দশম গ্রেড নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। মন্ত্রণালয় বিভাগ এবং এর অধীনস্থ সরকারি অফিস ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের গ্রেড 11 হতে গ্রেড 20 পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। আমরা এখন ফর্মগুলো দেখব যে ছক অনুসারে। এটা হলো কখন কে কীভাবে দাখিল করবেন আর কোন ছকে দাখিল করতে হবে আমাদের যেটা মূল লক্ষ্য ছিল জানার, আমরা সেই তথ্যটা দেখব। এটা হলো প্রথম পৃষ্ঠা, সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী 30 জুন 2024 তারিখে অংশ ক। এখানে আমরা দেখতেছি প্রথমে কর্মচারীর নাম, তারপর পরিচিতি নম্বর যদি থাকে, পদবি ক্যাডার যদি থাকে, বর্তমান কর্মস্থল, চাকরিতে যোগদানের তারিখ, যোগদানের পদবি, স্থায়ী ঠিকানা, ক্রমিক 1 থেকে 8। 9 নম্বরে রয়েছে এনআইডি, এরপরে রয়েছে জন্ম তারিখ, টিআইএন, বেতন স্কেল, মূল বেতন, মোবাইল ফোন নম্বর, ইমেল যদি থাকে, বর্তমান ঠিকানা। 16টি তথ্য কিন্তু এই দুইটা কলামে আমাদের দিতে হবে। এরপর 17 নম্বরে আছে পরিবারের সদস্যদের বিবরণ, স্ত্রী, স্বামী, সন্তান, তাদের নাম, এনআইডি, জন্ম সনদ, 3 নাম্বার, জন্ম তারিখ, সম্পর্ক, পেশা এবং কর্মরত হলে পদবি ও অফিসের ঠিকানা। এটা হলো পরিবারের সদস্য, 17 নম্বর ক্রমিকে দিতে হবে। এরপরে আমরা অংশ খতে চলে যাচ্ছি, সম্পদ। এখানে একটা কথা বলা আছে, সরকারি কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করবেন। অর্থাৎ দেশে যেগুলো আছে সেগুলো এবং বিদেশে যা আছে সবই উল্লেখ করতে হবে। এই অংশ খর মধ্যে আবার প্রথমে আছে স্থাবর সম্পদ। স্থাবর সম্পদের মধ্যে আমাদের যে কলামের অধীনে তথ্যগুলো দিতে হবে সেই কলামগুলো দেখি। সম্পদের বিবরণ, অবস্থান বলতে জেলা, থানা, মৌজা, খতিয়ান, ডাক, হোল্ডিং নম্বর বা বিদেশে থাকলে সেটা উল্লেখ করতে হবে। পরিমাণ, সেটা শতাংশ বা বর্গফুট। অর্জনের ধরন, উত্তরাধিকার, ক্রয়, দান, অন্যান্য বা যৌথ মালিকানা। যার নামে অর্জিত, নিজ, স্ত্রী, স্বামী, সন্তান। অর্জনের তারিখ, অর্জন মূল্য, ক্রয় হলে অর্থের উৎস, মন্তব্য। তাহলে স্থাবর সম্পদ এই কলামের অধীনে তথ্যগুলো দিতে হবে। কী কী তথ্য? জমি, একটা হলো কৃষি, অকৃষি জমি, ইমারত, বসতবাড়ি, ফ্ল্যাট, খামার, বাগানবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য। এরপর অস্থাবর সম্পদ, এর আগে আমরা দেখলাম 1 নম্বর স্থাবর সম্পদ, এরপর রয়েছে অস্থাবর সম্পদ। অস্থাবর সম্পদের মধ্যে কলামগুলো দেখে নিই। সম্পদের বিবরণ, যার নামে অর্জিত, নিজ, স্ত্রী, স্বামী, সন্তান, যৌথ মালিকানা। সম্পদের পরিমাণ, অর্জনের ধরন, উত্তরাধিকার, ক্রয়, দান, অন্যান্য। অর্জন মূল্য বা স্থিতি, অর্থের উৎস, যদি প্রযোজ্য ক্ষেত্রে মন্তব্য থাকলে সেখানে উল্লেখ করতে হবে। অস্থাবর সম্পদগুলোর মধ্যে অলংকারাদি, স্টক, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, সঞ্চয় স্কিম, বিমা, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, ঋণ প্রদানকৃত অর্থ, এফডিআর, ডিপিএস, জিপিএফ, সিপিএফ, মোটরযান, ব্যক্তিগত, বাণিজ্যিক, যাই হোক, ইলেকট্রনিক জিনিসপত্র, আসবাবপত্র, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য। এটা হলো অস্থাবর সম্পদের অধীনে এই তথ্যগুলো দিতে হবে। এরপর আমরা দেখতেছি অংশ গ, দায়। সরকারি কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায়ের তথ্য উল্লেখ করবেন। কলামের কী কলামের নামগুলো আমরা দেখে নিই। ক্রমিক নম্বর, যার নামে ঋণ গৃহীত, নিজ, স্বামী, স্ত্রী, সন্তান। ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। ঋণের ধরন,
গৃহ নির্মাণ, কম্পিউটার, মোটরযান, অন্যান্য ঋণ গ্রহণের তারিখ, ঋণের পরিমাণ, অপরিশোধিত ঋণের পরিমাণ মন্তব্য দিতে হবে। এটা হলো দায়ের অংশটা, এর আন্ডারে তাকে এই তথ্যগুলো দিতে হবে। এরপরে একটা ডিক্লারেশন দিতে হবে, উল্লেখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, স্বাক্ষর, তারিখ, নাম ও পদবি। এখানে আবার নির্দেশাবলী দেওয়া আছে 4টা। সম্পদের বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটার কম্পোজ করে পূরণ করা যাবে। ফর্মে প্রদত্ত স্থান সংকুলন না হলে ফর্মের কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠা সংশোধন করা যাবে। যৌথ মালিকানায় অর্জিত সম্পদ এবং দায়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে। সরকারি কর্মচারীর সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তার বা তাদের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ নির্ভরশীলদের তথ্যগুলো আসবে। আচ্ছা, আমরা দেখতেছিলাম এই অংশ ক, খ, গ এবং এর মধ্যে স্থাবর অস্থাবর সম্পদ আছে, এবং আমরা খেয়াল রাখবো এটা যখন পূরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের যে ইনকাম ট্যাক্সের রিটার্ন আছে, রিটার্নের কিন্তু যে সম্পদের তথ্য 30 জুন 2024, সেখান থেকে এই তথ্যের সাথেই আমাদের মিল রাখতে হবে, অর্থাৎ ওই তথ্যগুলোর সাথে এই তথ্যগুলো যাতে কোনো গ্যাপ না থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এই নির্দেশাগুলো মেনে আমাদেরকে, অর্থাৎ এই সরকারি কর্মচারীদেরকে অবশ্যই নভেম্বর 2024 মাসের মধ্যে 30 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সম্পদের তথ্যটা অবশ্যই দাখিল করতে হবে। ধন্যবাদ সবাই।